তো এরকম একটা কাচের নলের মধ্যে ওখানেও একই রকমভাবে ক্যাথোড এবং এখানটাতে কি নেওয়া হলো, অ্যানোড পাত নেওয়া হলো। কিন্তু এখানে যেটা ক্যাথোড পাত নেওয়া হলো সেটা হচ্ছে ছিদ্র করা আছে। সেই ক্যাথোড পাতের মধ্যে কি আছে, ছিদ্র আছে। আর এটা কি পাত, এটা হচ্ছে অ্যানোড পাত, এটা হচ্ছে অ্যানোড পাত, আর এটা হচ্ছে ক্যাথোড পাত। ক্যাথোড পাতের মধ্যে কি আছে তাহলে, ক্যাথোড পাতের মধ্যে ছিদ্র করা আছে। ক্যাথোড পাত তার মানে এটা ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এটা অ্যানোড পাত মানে এটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন উচ্চ প্রভেদ করবো তখন একই রকমভাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে একটা তোমার স্রোত যাবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। যখন এর মধ্যে উচ্চ বিভেদ প্রয়োগ করবো এবং ভেতরে আমরা যখন এখান থেকে বাষ্পচাপটা কমিয়ে নিব, কিন্তু তার সাথে সাথে আর একটা ঘটনা দেখা যাচ্ছে কি, এখানে যদি আমি কোনো পর্দা রাখি তাহলে এখান থেকেও এক ধরনের অদৃশ্য রশ্মি বেরোচ্ছে এবং সেটা এই ছিদ্রপথে এদেরকে ছিদ্র ভেদ করে এদিকে বেরিয়ে আসছে, এবং এখানে যদি কোনো পর্দা রাখি সেখানে সেটা প্রতিপ্রভাব সৃষ্টি করছে। তাহলে এই যে পরীক্ষা সেটা করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টাইন। তাহলে এখানেও আমরা বিজ্ঞানীর নামটা জেনে রাখবো, গোল্ডস্টেনের পরীক্ষা থেকে আমরা দেখলাম যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তো একটা অদৃশ্য রশ্মি যাচ্ছে, আবার অ্যানোড থেকে ক্যাথোডের দিকেও একটা অদৃশ্য রশ্মি আসছে। যদি ক্যাথোডটা ছিদ্র হয় তাহলে আমি দেখবো ছিদ্রপথে রশ্মিটা বেরিয়ে গিয়ে পর্দার মধ্যে একটা প্রতিপ্রভার সৃষ্টি করছে। তো এই যে রশ্মিটা সেটা অবশ্যই কীরকম রশ্মি হবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, তার মানে ক্যাথোডের দিকে আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ এই রশ্মিটা হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত। এই রশ্মিটা কীরকম হচ্ছে, ধনাত্মক তড়িৎগ্রস্ত একটা কণার স্রোত। এবং পরবর্তীকালে আবার একই রকমভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই অ্যানোড রশ্মির বিভিন্ন ধর্ম আবিষ্কৃত হয়েছিল। কি কি সেগুলো, অ্যানোড রশ্মি সরলরেখায় চলে, অ্যানোড রশ্মির বেগ ক্যাথোড রশ্মির থেকে কিন্তু কম। আবার একই রকমভাবে যদি অ্যানোড রশ্মির গতিপথে কোনো বস্তু রাখা হয় তার ছায়া কিন্তু সৃষ্টি হয়। আবার অ্যানোড রশ্মি কী করে, এখানে যদি একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখি তাহলে সেখানে প্রতিপ্রভাব সৃষ্টি করে। আবার অ্যানোড রশ্মি পাতলা পাতের মধ্যে দিয়েও ভেদ করে যেতে পারে। এটা যদি আমরা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে সেটা বিক্ষিপ্ত হয়, তার মানে অবশ্যই এটা তড়িৎধর্মী। এবং পরবর্তীকালে দেখা গেল কি এটা কী তড়িৎধর্মী, এটা ক্যাথোড রশ্মিটার অ্যানোড রশ্মিটা কীরকম তড়িৎধর্মী, অ্যানোড রশ্মিটা অবশ্যই তার কীরকম হবে, পজিটিভ তড়িৎধর্মী। এই পজিটিভ তড়িৎধর্মী অ্যানোড রশ্মি পরবর্তীকালে নাম হয়েছে কি, প্রোটন। এটার নাম হচ্ছে প্রোটন। ঠিক আছে, তাহলে অ্যানোড রশ্মি, ক্যাথোড রশ্মি এগুলো আমরা জানলাম। এবার এর পরের যে আবিষ্কার বা এর পরের যে ঘটনা সেগুলো হচ্ছে নিউটনের আবিষ্কার। এবং নিউটনের আবিষ্কারের আগে পরমাণুর মডেলটা কিন্তু তখন আবিষ্কার হওয়ার একটা চেষ্টা চলছিল এবং সেটা নিয়ে কাজ করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এবার রাদারফোর্ডের পরমাণু মডেলটার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। এই আলফা রশ্মি হচ্ছে কোথা থেকে আসে, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় বিকিরণ। তো তেজস্ক্রিয় বিকিরণ আলফা কণা বা তেজস্ক্রিয় রশ্মি, এটা আলোচনা করার জন্য আমাদের তেজস্ক্রিয় ব্যাপারটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। মানে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় কী ব্যাপার, তেজস্ক্রিয় মৌলটা কী, তেজস্ক্রিয় রশ্মিটা কী বা তেজস্ক্রিয়তা কী ঘটনা, সেটা আমাদের একটুখানি ডিটেলসে জেনে নেওয়া দরকার। তাহলে আমরা সেই জন্য এখন তেজস্ক্রিয়তা ব্যাপারটাকে একটু দেখে নেব। তেজস্ক্রিয়তাটা কি, তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম। কার ধর্ম, এটা একটা মৌলের ধর্ম। ঠিক আছে, বা পদার্থের ধর্ম। কীরকম হতে হবে মৌলটাকে, সেই মৌলটাকে হতে হবে একটা ভারী মৌল। ভারী কত, মানে তোমার 83-83 ওপরে পরমাণু ক্রমাঙ্ক হতে হবে। পরমাণু ক্রমাঙ্ক কত হতে হবে, 83 বা তার ওপরে। তার থেকে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট যে মৌলগুলো আছে, পরমাণু ক্রমাঙ্ক 83 মানে হচ্ছে ওদের নিউক্লিয়াসের মধ্যে কটা প্রোটন আছে, 83টা প্রোটন আছে। তার মানে নিউট্রন সংখ্যা কিন্তু এর থেকে অনেক বেশি। তখন এদের নিউক্লিয়াসটা কী হয়ে যায়, ভারী হয়ে যায়।
কেন নিউক্লিয়াস ভারী হয়ে যায়? কারণ এখানটাতে প্রোটন 83টা থাকলেও নিউট্রন কণা কিন্তু অনেক বেশি থাকে, নিউট্রন এখানটাতে অনেক বেশি থাকে। তো তখন N/P এর যে রেশিও সেটা কিন্তু বেড়ে যায়। N/P মানে নিউট্রন বাই প্রোটনের যে অনুপাত সেটা কিন্তু অনেক বেশি হয়। তখন এই ভারী যে নিউক্লিয়াস সেটা কী হয়, আর ওরকমভাবে থাকতে পারে না, এটা তখন স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে কিসে পরিণত হয়? একটা ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, ছোট মৌলে পরিণত হয়। এবং এই যে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাচ্ছে, এই ভাঙার সময়ই এখান থেকে আলফা, বিটা, গামা এরা কিন্তু নির্গত হয়, আলফা, বিটা, গামা নির্গত হয়। তো এই যে আলফা, বিটা, গামা এরা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ, এরা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ। ঠিক আছে, তাহলে মোট কথা তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম, মৌলের ধর্ম। কখন সেই মৌলটা তেজস্ক্রিয় ধর্ম দেখায়? মৌলটা ভারী মৌলগুলো কীরকম ভারী, মানে 83 বা তার থেকে বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলো, নিউক্লিয়াসগুলো এতটাই ভারী হয় যে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা, বিটা কণা নির্গত করে তারা একটা সুস্থিত মৌলে, ছোট মৌলে নিউক্লিয়াসে পরিণত হয়। এবং এই যে বিকিরণ নির্গমনটা সেটা কিন্তু কোনো তাপ, চাপ, আলো, অনুঘটক কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা। তো মৌলের এই ধর্মটা, যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় মৌল কোনগুলো? তেজস্ক্রিয় মৌল হচ্ছে যে সমস্ত মৌল অবিরাম স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, বিভাজিত হয়ে নতুন মৌল সৃষ্টি করে, তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, এবার তেজস্ক্রিয় যে ঘটনাটা সেটা অবশ্যই এটা একটা প্রাকৃতিক ঘটনা, তাই না? এটা একটা ন্যাচারাল ব্যাপার, কাউকে কিছু করতে হচ্ছে না, নিজের থেকেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু তোমার ন্যাচারাল, মানে তোমার যেটা কৃত্রিম ব্যাপার সেটা কিন্তু না, এটা কিন্তু সমস্ত একটা প্রাকৃতিক ব্যাপার। তাহলে কি কৃত্রিমভাবে এই ঘটনাটা ঘটানো যাবে না? অবশ্যই কৃত্রিমভাবেও কিন্তু এই ঘটনাটা ঘটানো যায়। এবং সেক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? আমরা কিন্তু সেক্ষেত্রে কৃত্রিম শব্দটা ব্যবহার করব, আমরা বলবো কৃত্রিম তেজস্ক্রিয়তা, তখন কিন্তু আর আমরা ন্যাচারাল এভাবে বলবো না। তো এই যে আলফা, বিটা, গামা নির্গত হলো, এই আলফা, বিটা, গামাগুলো সম্পর্কে আমরা একটুখানি জানি এবার, কারণ এর থেকেই একটা কণা নিয়ে আমরা পরমাণুর মডেলের পরীক্ষা নিরীক্ষাটা করব, তাই এদের সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই। তো পরমাণুর যে তেজস্ক্রিয় মৌল থেকে যে আলফা, বিটা, গামা তেজস্ক্রিয় বিকিরণটা বেরোচ্ছে, এটা জানার জন্য তেজস্ক্রিয় মৌলটাকে এখানে রাখা হয়। এবং এই পাশে যদি নেগেটিভ একটা প্রাচীর আর এদিকে যদি পজিটিভ প্রাচীর আমি ধরি, তাহলে দেখা যায় যে তোমার গামাগুলো কোনো কিছুই হচ্ছে না, গামাগুলো এমনি এমনি বেরিয়ে যাচ্ছে। আলফাগুলো কোন দিকে বেঁকছে? আলফাগুলো কিন্তু ঋণাত্মকের দিকে ঘুরে যাচ্ছে, আর বিটাগুলো কোন দিকে হচ্ছে? বিটাগুলো কিন্তু ধনাত্মকের দিকে এরকমভাবে বেঁকে যাচ্ছে। তার থেকে আমি তাহলে কী বলতে পারি? অবশ্যই বিটা কণা হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী কণার স্রোত, আর আলফা হচ্ছে ধনাত্মক তড়িৎধর্মী কণার স্রোত। তো প্রকৃতি, এবার আমরা প্রকৃতিটা তো বুঝতেই পেরে গেলাম। এই প্রকৃতিটা কীরকম? আলফা, বিটা আর গামা, এদের যদি আমি প্রকৃতি বলি তাহলে এরা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত অতি ক্ষুদ্র কণার স্রোত, আর বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, আর গামা হচ্ছে কি কোনো দিকেই বেরোচ্ছে না, তার মানে এটা হচ্ছে নিস্তড়িৎ। এটা অ্যাকচুয়ালি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা কীরকম? এটা অ্যাকচুয়ালি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, এবার এর আধানটা কত? এটা হচ্ছে প্রকৃতি গেল। এবার যদি আমরা এর আধানটা দেখি, আধানের দিকে তাকাই, কার কীরকম আধান? এটা হচ্ছে +4 একক হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, +4 একক ধনাত্মক আধান, বা আমি যদি এটাকে পরমাণু হিসেবে লিখতে চাই তাহলে এটা হচ্ছে হিলিয়াম 42, মানে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হিলিয়ামের দ্বারা প্রকাশ করা হয়। আলফা কণাকে কীভাবে প্রকাশ করা হয়? হিলিয়াম সংকেত দ্বারা প্রকাশ করা হয়।
বিটা কণাকে কীভাবে প্রকাশ করা হয়? বিটা কণা অ্যাকচুয়ালি ইলেকট্রন, বিটা এরকমভাবে প্রকাশ করা হয় বা তোমার বিটা মাইনাস এরকমভাবে প্রকাশ করা হয়। আর গামাকে কিন্তু গামা হিসেবে প্রকাশ করা, এরকমভাবে গামা হিসেবে প্রকাশ করা হয়। এবং এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আর আধান হচ্ছে নিস্তরিত, মানে এটা 0 0 দুদিকেই 0। আর বিটা কণা হচ্ছে কীরকম? বিটা কণার ভর নেই, কিন্তু তোমার আধান হচ্ছে -1, ঠিক আছে। গতিবেগ কার কীরকম? আলফা কণার গতিবেগ কিন্তু বিটা এর কিন্তু গতিবেগ যেটা, সেটা হচ্ছে বিটা আর গামা রশ্মির তুলনায় আলফা রশ্মির গতিবেগ কম, গতিবেগটা কম। কিন্তু আমি যদি গতিশক্তি কথা চিন্তা করি তাহলে গতিশক্তি আবার বেশি, কিন্তু গতিশক্তি হচ্ছে বেশি, ঠিক আছে। আর তোমার এদের ক্ষেত্রে কি, এটা বিটা রশ্মিটার গতিবেগ আলোর গতিবেগের 8/10, অর্থাৎ তোমার 80%, এটা হচ্ছে আলোর গতিবেগের, তোমার আলোর গতিবেগের 80% প্রায়। আর গামাটা কি, এটার কিন্তু আলোর গতিবেগের সমান, অর্থাৎ 3 × 10⁻10 সেমি/সেকেন্ড। এর গতিবেগ কিন্তু সব থেকে বেশি, তাহলে এটার গতিশক্তি বেশি, এটার গতিশক্তি কিন্তু এর থেকে কম। আর এর কিন্তু গতিশক্তি ভর নেই, তাহলে 12 mv² এই সূত্রতে বসালে কি হবে? ভর যেহেতু নেই, তাহলে গতিশক্তি হচ্ছে 0, এর গতিশক্তি হবে 0, ঠিক আছে। ভেদন ক্ষমতা আমাদের ইম্পর্টেন্ট, ভেদন ক্ষমতাটা বলে দিই তাহলে। ভেদন ক্ষমতাটা কীরকম? এটা তোমার উচ্চ আধান যুক্ত হওয়ার তোমার এর যে ভেদন ক্ষমতা, সব থেকে ভেদন ক্ষমতা হচ্ছে এর বেশি, ঠিক আছে। সব থেকে ভেদন ক্ষমতা এর বেশি, তারপরে এর, তারপরে এর, ঠিক আছে। এটা 7 সেমি পর্যন্ত যেতে পারে, মানে 0.1 মিলিমিটার পুরো যদি অ্যালুমিনিয়ামের পাত রাখা যায় তাহলে সেই দিয়ে কিন্তু রশ্মিকে আটকানো সম্ভব। আর এর যে ভেদন ক্ষমতা, সেটা কিন্তু বিটা রশ্মির যে ভেদন ক্ষমতা, সেটা হচ্ছে আলফা রশ্মির তুলনায় প্রায় 50 গুণ বেশি, ঠিক আছে। আর এটা যেহেতু ভরহীন, গতিবেগ সবচেয়ে বেশি, তাই গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এমনকি এক্স রশ্মির থেকেও বেশি। তাহলে এর হচ্ছে এর থেকে, মানে আলফার কম, তারপরে বিটার বেশি তার থেকে, আর গামা তার থেকেও বেশি, ঠিক আছে। আর গ্যাসকে আয়নিত করার ক্ষমতা যদি বলতে চাই তাহলে কি বলবো? গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, গ্যাসকে আয়নিত ক্ষমতা, এটা চার্জ পার্টিকেল, এটা চার্জ পার্টিকেল, এটা নিশ্চয়ই, তাহলে এটার কিন্তু গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুবই কম, নেই বললেই চলে। এটা হচ্ছে একটা আধান আছে, তাহলে এটাকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আছে, কিন্তু এর যেহেতু দুটো আধান আছে, তাহলে এটা কিন্তু গ্যাসকে বেশি আয়নিত করতে পারবে। এটা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফার বেশি, তারপরে বিটার, তারপরে হচ্ছে গামা। তাহলে এরকমভাবে আমরা কিন্তু এদের প্রকৃতি, আধান তুলনা, আমরা যদি তুলনা আসে এদের মধ্যে, তাহলে সেই তুলনাটাও কিন্তু আমরা করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা সংজ্ঞা, তেজস্ক্রিয়তা কী কী তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাদের প্রকৃতি, আধান, গতিবেগ, পারস্পরিক তুলনা, এগুলো আমরা জানলাম। তো এবার আমরা চলে আসবো হচ্ছে এই যে তেজস্ক্রিয় রশ্মিগুলো আমরা পড়লাম, তার মধ্যে যে আলফা কণাটা আছে, আরও কিছু পয়েন্ট আছে তোমাদের জীবদেহের ক্রিয়াটিয়াগুলো, সেগুলো তোমরা দেখে নিও। ফটোগ্রাফিক ইলেকট্রিক ক্রিয়া, তড়িৎ ক্ষেত্রের ওপরে ক্রিয়া, সেগুলো একটু দেখে নিও। সেরকম নেই জীবদেহের উপরের ক্রিয়ার মধ্যে, যেহেতু ভেদন ক্ষমতা গামার বেশি, তাহলে অবশ্যই গামা সব থেকে বেশি ক্ষতি করবে, তারপরে বিটা, তারপরে আলফা। তো এরকমভাবে ফটোগ্রাফিক ক্রিয়াটাও দেখে নিও, সেরকম কিছু কঠিন ব্যাপার নেই। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে গঠনটা আছে সেটার উপর। রাদারফোর্ডের পরমাণু মডেল, আমি এতক্ষণ যা পড়াচ্ছি সবটাই কিন্তু ক্লাস 9-এ তোমাদের ছিল। 9-এর
প্রচুর জিনিস, এগুলো পড়েছো তোমরা, কিন্তু হয়তো এতদিনে মাথা থেকে বেরিয়ে গেছে, তাই একটুখানি আবার করে আমাদেরকে এখানটাতে ঝালিয়ে নিতে হচ্ছে। তো রাদারফোর্ড পরমাণুর এতক্ষণ পর্যন্ত আবিষ্কার হয়েছে পরমাণুর মধ্যেকার দুটো আদিকণা, একটা হচ্ছে প্রোটন, সেটা হচ্ছে ধনাত্মক তড়িৎধর্মী, আর একটা হচ্ছে ইলেকট্রন, সেটা হচ্ছে ঋণাত্মক তড়িৎধর্মী। ঠিক আছে, এবার এদের নিয়ে প্রথম পরমাণু মডেলের পরীক্ষা নিরীক্ষা যেটা করেছিলেন সেখানে হচ্ছে বিজ্ঞানী টমসন। ঠিক আছে, তো তার যে মডেলটা ছিল সেটা তোমার ওয়াটারমেলন মডেল টাইপের ছিল, মানে সেখানে সব কণাগুলো ছড়িয়ে ছড়িয়ে, তরমুজের মধ্যে যেমন কালো কালো বীজ ছড়িয়ে থাকে সেরকম গোল একটা পরমাণুর মধ্যে এরকম ইলেকট্রন প্রোটনগুলো বীজ হিসেবে ছড়িয়ে আছে, তো এরকম বলেছিলেন। কিন্তু যাই হোক, সেই মডেলটা পরবর্তীকালে খারিজ হয়ে গেছিলো এবং বাতিল হয়ে গেছিলো। তারপরে যিনি মেন পরমাণুর উপরে কাজ করেছিলেন তিনি হচ্ছে রাদারফোর্ড। প্রথম স্বীকৃত পরমাণুর মডেল হচ্ছে রাদারফোর্ড। তো রাদারফোর্ডের পরীক্ষার জন্য যে যে জিনিসগুলো ব্যবহৃত হয়েছিল তার মধ্যে প্রধান উপাদানগুলোই কি? প্রধান উপাদানই হচ্ছে তোমার সোনার পাত, খুবই পাতলা একটা সোনার পাত, আর তোমার আলফা কণা, ধনাত্মক তড়িৎগ্রস্ত আলফা কণা। এই যে আলফা কণাটা আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু সেই তেজস্ক্রিয় মৌল থেকে যেটা পেলাম সেটাই। যে আলফা কণা যেটা আমরা নিলাম, সোনার পাত আমরা যেটা নিলাম সেটা কিন্তু 0.0004 মিলিমিটার পুরো একটা সোনার পাত নিলাম। ঠিক আছে, আর যেখান থেকে আলফা রশ্মিটা বের করলাম তার জন্য কিন্তু আমরা একটা আইসোটোপ নিলাম। ঠিক আছে, এর থেকে এর একটা আইসোটোপ নিলাম, সেই আইসোটোপটা নিয়ে তার থেকে আমরা আলফা কণাটা আমরা বের করলাম। আর আলফা কণাটা চলার পর আলফা কণাটা কীরকমভাবে যাচ্ছে সেটা বোঝার জন্য আমাদের কী নিতে হবে? একটা জিঙ্ক সালফাইডের পর্দা। আমরা কী নিলাম? একটা জিঙ্ক সালফাইডের পর্দা নিলাম। এটা কী জন্য নিলাম? আলফা কণাটা তো এরকমভাবে যাবে, এরকম যাবে, এরকম যাবে। আমি যদি কিছু না রাখি তাহলে ও কীভাবে গেল বোঝা যাবে না। আমি যদি একটা পর্দা রাখি তাহলে পর্দার মধ্যেও যাওয়ার সময় কী করবে? স্পট তৈরি করবে। স্পট তৈরি করার জন্য আমি বুঝতে পারবো কোন দিক দিয়ে আলফা কণাটা গেছে। আচ্ছা, পরীক্ষাটা কীভাবে করা হয়েছিল? পরীক্ষাটার জন্য একটা, যেহেতু তেজস্ক্রিয় রশ্মিটা খুবই ক্ষতিকারক, তার জন্য এটা কিন্তু এরকমভাবে একটা বক্সের মধ্যে এরকমভাবে তেজস্ক্রিয় রশ্মিটাকে রাখা হয়েছিল। এখান থেকে যেটা বেরোচ্ছিল সেটা আমরা একটা ছিদ্রযুক্ত জিঙ্ক এখানে একটা প্লেটে ছিদ্র দিয়ে বার করলাম। ঠিক আছে, এখান দিয়ে তাহলে এবার আলফা রশ্মিটা আসলো। এবার এটাকে কিসের উপরে ফেলা হলো? এটাকে একটা সোনার পাতের উপরে ফেলা হলো, আর এইখান দিয়ে এরকম জিঙ্ক সালফাইডের পর্দা রাখা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সোনার পাত। এটা কি? এগুলো কি? এগুলো হচ্ছে তেজস্ক্রিয়, মানে যেটা তোমার আলফা কণার স্রোত। এখান থেকে আমি শুধু আলফা কণার স্রোতটাকে নিয়েছি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড পর্দা। এবার এখানে গিয়ে কি দেখলাম? এখানে গিয়ে আমি দেখলাম এখান থেকে যে আলফা কণাগুলো বেরোচ্ছে সেটা কিভাবে বেরোচ্ছে সেটাই আমি কিন্তু এইখানে স্পট এরকমভাবে তৈরি হবে সেটা দেখলাম। স্পটগুলো দেখে আমি কিভাবে আলফা কণার গতিপথটা পাল্টালো সেটা সম্পর্কে একটা ধারণা মানে বিজ্ঞানী রাদারফোর্ড সেখান থেকে একটা ধারণা করেছিলেন। তো সেই ধারণাটা কি সেটাই আমরা রাদারফোর্ডের পরমাণুবাদ নামে পরিচিত, বা রাদারফোর্ডের পরমাণু মডেল সেখান থেকেই তৈরি হয়েছিল। কী কী ছিল? ছবিটা যদি আরও অন্যরকমভাবে আঁকি তাহলে আমরা দেখব যে আলফা কণাগুলো ছিল, ধনাত্মক তড়িৎগ্রস্ত আলফা কণার যে স্রোতগুলো পাঠানো হয়েছিল, এটা কি হলো? এটা বেশিরভাগই এরকমভাবে বেরিয়ে চলে গেল, চলে গেল। তার থেকে তিনি কি ধারণা করলেন? যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, খুব অল্প সংখ্যক আলফা কণা কী হলো? যে পথে গেছিল আবার সে পথেই ব্যাক করে ফিরে আসলো। তার মানে অবশ্যই এখানটাতে কি আছে? একটা স্ট্রংলি পজিটিভ কোনো জায়গা আছে, এবং সেই জায়গাটা কি? জায়গাটা খুব ছোট্ট, স্ট্রংলি পজিটিভ কোনো জায়গা আছে যাতে আলফা কণা বিকর্ষিত হয়ে আবার পুনরায় ফিরে আসলো। তার মানে মাঝখানে একটা ছোট্ট জায়গায় পজিটিভ আধানটা আছে।
আর কী হলো, কিছু কণা সামান্যভাবে এরকমভাবে বিক্ষিপ্ত হলো। তাহলে এখানে কি আছে, এখানেও নিশ্চয়ই কোনো আধান ঘোরাফেরা করছে। তাহলে এখান থেকে রাদারফোর্ড কী সিদ্ধান্ত নিতে পারলেন? তাহলে এই পরীক্ষা থেকে যেহেতু বেশিরভাগ কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা পথে বেরিয়ে আসলো, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। কিছু আলফা কণা দেখলাম সামান্য কোণে বিক্ষিপ্ত হয়ে গেল, তার মানে ধনাত্মক কণার কাছ দিয়ে এরা গেছে, মাঝখানে আছে, সাইডলি এখান দিয়ে বিক্ষিপ্ত হচ্ছে। ঠিক আছে, তারপরে মাঝখানে কিছু কণা, একটা দুটো কণা যেখানে গেছিলো সেখান থেকে আবার পুরো পাল্টে ফেরত আসলো। তার মানে এখানে কি আছে, অবশ্যই সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, তো এই যে এইখান থেকেই তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছে, চারিদিকে নিশ্চয়ই ওরা ছড়িয়ে আছে, মাঝখানে নেই, চারিদিকে ছড়িয়ে আছে। তাহলে এখান থেকে মোটামুটি পরমাণুর যে সমস্ত ধারণাগুলি উনি করেছিলেন সেটা হচ্ছে পরমাণুর মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এবং আর একটা হচ্ছে বাইরে চারিদিকে ইলেকট্রন। এটা হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে চারিদিকে আছে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসটাকে কী বললেন, পরমাণুর মধ্যে সমস্ত ভর যেখানে থাকে, ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত থাকে, তাকে বলে নিউক্লিয়াস। আর পরমাণুর বাইরে ইলেকট্রনগুলো যে পথে ঘোরাঘুরি করে তাদেরকে উনি নাম দিলেন কক্ষপথ এবং বা কক্ষ। সেখানে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করছে, সেগুলোকে উনি নাম দিলেন হচ্ছে ইলেকট্রন মহল। এবার এখানটাতে একটা এই মডেলের ওপরে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে কি, পজিটিভ জিনিসকে কেন্দ্র করে কোনো নেগেটিভ জিনিস ঘোরার ফলে তাহলে কি হবে, পজিটিভকে নেগেটিভ আকর্ষণ করবে। তাহলে এক সময় তো এরা এসে তো নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়ার কথা, তাই না? তো উনি বললেন যে ইলেকট্রনকে যেরকম নিউক্লিয়াস নিচের দিকে টানছে, সেরকমভাবে সেটাকে আমরা বলছি স্থির তড়িৎ আকর্ষণ বল। আবার ইলেকট্রনগুলো খুব দ্রুত গতিতে ঘুরছে জন্য ওরা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেটা কীরকম, দেখো তুমি যদি দড়ির আগায় একটা ঢিল বেঁধে জোরে জোরে ঘোরাও, তাহলে হাত থেকে যদি দড়িটা ছিটকে যায় তাহলে দেখবে দড়ির সময় ঢিলটা তোমার দিকে আসে না, সেটা তোমার থেকে দূরে গিয়ে পড়ে, যে গোল রাউন্ডে ঘুরছিল তার থেকে দূরে গিয়ে পড়ে। তো খুব দ্রুত গতিতে কোনো জিনিস যদি ঘোরে তাহলে তার কক্ষপথ থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটাকে বলা হচ্ছে অপকেন্দ্রিক বল। তো দেখা গেছে কি, এই যে এরা টানছে, যে তোমার স্থির তড়িৎ আকর্ষণ বলে টানছে, আর এ বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা আছে, তার এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা হচ্ছে অপকেন্দ্রিক বল। দেখা গেছে দুজনেই পরস্পর সমান, তার জন্য কিন্তু এরা কোনো দিকে ছিটকে না গিয়ে নির্দিষ্ট গতিতেই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারছে। তো এইগুলো উনি এখান থেকে পরমাণুর মডেলের উপরে উনি এই ব্যাখ্যাগুলো করেন। কিন্তু এই ব্যাখ্যাগুলো করলেও তার মডেলের কিছু কিছু ত্রুটি থেকে গেছিলো। কী কী ত্রুটিগুলো, কারণ তখনও নিউটন আবিষ্কার যেহেতু হয়নি, পরমাণু ভর সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যাটা দিতে পারেননি। তারপরে তোমার এই যে এইভাবে পরমাণুর মধ্যে যদি শক্তি শোষণ করে, তারপর শক্তিটাকে বিকিরণ করার পর সেখান থেকে কিছু বর্ণালী পাওয়া যায়। তো পরমাণুর মডেল অনুযায়ী আমরা পাওয়া যাওয়ার কথা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু আমরা দেখেছি যে এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে রেখা বর্ণালী। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা পাওয়া যায়, অ্যাকচুয়ালি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী। আবার এই যে তোমার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, ম্যাক্সওয়েল একজন বিজ্ঞানী, তিনি তড়িৎচুম্বকীয় তত্ত্বর উপরে কিছু গবেষণা করেন এবং তিনি বলেন যে যদি কোনো ধনাত্মক আধানকে ঘিরে এরকম কোনো ঋণাত্মক আধান যদি এরকমভাবে ঘুরতে থাকে, তাহলে ও কী হবে, ধীরে ধীরে শক্তি ছাড়তে এক সময় কী হবে, এরকমভাবে শক্তি ছাড়তে নিউক্লিয়াসের উপরে এসে আছড়ে পড়ার কথা। তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসের আর স্থায়িত্ব থাকছে না, মানে পরমাণুরই কিন্তু আর স্থায়িত্ব থাকছে না, এবং এইভাবে শক্তি ছাড়ছে মানে কোনো জায়গায় শক্তিটা কিন্তু ব্রেক হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা পাবো নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে রেখা বর্ণালী। তাহলে এই যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা যেহেতু চলে আসলো, তখন কিন্তু অন্য বিজ্ঞানীরা আবার সেই সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করার জন্য পরমাণুকে নিয়ে আরও বেশি করে গবেষণা শুরু করলেন। এবং সেই দিক থেকে আছে বিজ্ঞানী বোর, এরপরে আছে বিজ্ঞানী বোর।
নিলস বোর, যার মডেলটা আমরা এরপরে জানবো। তো এই অবধি মোটামুটি আমাদের থাকুক। এর পরের দিন আমরা শুরু করব নিলস বোরের মডেল, এবং নিলস বোরের মডেলের আগে কিন্তু আসবে আমাদের নিউট্রন কণা। এরপরেই যে ধাপটা, পরমাণু সংক্রান্ত যে ধাপটা আছে, সেটা হচ্ছে নিউট্রন কণা আবিষ্কার। নিউট্রন কণা আবিষ্কারের পরই আমরা পড়ব বোরের মডেলটা। তো আজকের জন্য এটুকু থাক। তোমরা একটু দেখে নিও, যেগুলো সবটাই তোমাদের পরিচিত জিনিস, প্রত্যেকটাই ক্লাস 9-এ তোমাদের পড়া। হয়তো অনেকটা সময় চলে গেছে জন্য একটু ভুলে গেছো, একটু চোখ বুলিয়ে নিও, তাহলে আবার সব মনে পড়ে যাবে।